মানুষের আয় না বাড়লেও দিন দিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেড়েই চলেছে এবং মানুষের আয়ের চেয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যখন অধিক হারে বেড়ে যাবে তখনই বুঝতে পারবেন দেশে মুদ্রাস্ফীতি হচ্ছে বা মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে। একটা দেশে মুদ্রাস্ফীতি ঠিক কখন শুরু হয়, কি কারণে শুরু হয় এবং কেন হয়, ব্যাংকের ঋণ খেলাপির জন্য কেন মুদ্রাস্ফীতি অধিক হারে বেড়ে যায়, এই সম্পূর্ণ কনসেপ্টটা আজকের ভিডিওতে একদম সুন্দরভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। সো হে গাইস, আমি রোজিব আছি আপনাদের সাথে এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইনফরমেটিভ লার্নিং ভিডিও। সো লেটস বিগিন। কোন নির্দিষ্ট সময়ের ব্যবধানে পণ্য বা সেবার দাম টাকার অঙ্কে বেড়ে গেলে অর্থনীতির ভাষায় তাকে বলা হয় মুদ্রাস্ফীতি। সাধারণত মুদ্রাস্ফীতির ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়, যার ফলে কোনো একটা পণ্যের দাম আগে যদি হতো 100 টাকা, এই মুদ্রাস্ফীতির পর তার দাম হবে 110 টাকা, অথবা 100 টাকায় সেই পণ্য আগের চেয়ে অনেক কম পরিমাণে পাওয়া যাবে। এর ফলে অর্থনীতিতে পণ্যের আসল বিনিময়ের মূল্য কমে যায়। আরো সহজ করে বলতে গেলে দেশে সর্বমোট যে পরিমাণ সম্পদ আছে তার মূল্য ওই দেশের বর্তমান মোট মুদ্রামান বা টাকার সমান। মনে করুন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে মোট অর্থের পরিমাণ আছে 100 টাকা এবং বাংলাদেশের মোট সম্পদের পরিমাণ 10টা আপেল। যেহেতু দেশের সম্পদের মূল্য মোট মুদ্রামানের সমান, সেহেতু এই 10টি আপেলের দাম 100 টাকা, মানে প্রতিটি আপেলের দাম 10 টাকা। এখন যদি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক আরো 50 টাকা অতিরিক্ত ছাপায়, তখন এদেশে মোট সম্পদের পরিমাণ হয়ে যাবে 100 প্লাস 50 সমান সমান 150 টাকা। আপেল কিন্তু আগের সেই 10টাই আছে, কিন্তু টাকা বেড়ে গেছে। সম্পদের পরিমাণ ঠিকই আছে, কিন্তু অর্থের পরিমাণ বেড়ে গেছে। এখন নতুন করে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক 50 টাকা ছাপানোর পর 10টি আমার মোট মূল্য হয়ে গেল 150 টাকা, মানে এখন প্রতিটি আপেলের মূল্য 10 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 15 টাকা, যা আগে ছিল মাত্র 10 টাকা। সম্পদের পরিমাণ না বাড়িয়ে কেন্দ্রীয় ব্যাংক অতিরিক্ত টাকা ছাপানোর ফলে একই আপেলের দাম 10 টাকা থেকে 15 টাকা হয়ে গেল। একেই সহজ ভাষায় বলা হয় মুদ্রাস্ফীতি। একই পণ্য আগের চেয়ে বেশি দামে ক্রয় করা মানেই মুদ্রাস্ফীতি হয়েছে। এই মুদ্রাস্ফীতির পিছনে অনেক কারণ থাকলেও সহজ ভাষায় বলা যায় কোন দেশের সম্পদের পরিমাণ না বাড়িয়ে শুধুমাত্র টাকা ছাপালে এই মুদ্রাস্ফীতি হয়। মুদ্রাস্ফীতির পিছনে বহু অর্থনৈতিক বিষয় জড়িত থাকে। তার মধ্যে অন্যতম হলো ঋণ খেলাপি বা ব্যাংকের খেলাপি ঋণ, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাংকের ঋণ খেলাপি একটা গুরুত্বপূর্ণ কারণ। ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করলেই সেই ঋণকে ঋণ খেলাপি বলা হয় বা খেলাপি ঋণ বলা হয়। ফর এক্সাম্পল, মনে করুন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের 100 টাকা থেকে এক ব্যক্তি 20 টাকা ঋণ নিয়েছে। যতক্ষণ পর্যন্ত এই 20 টাকা এই বাংলাদেশের মধ্যেই থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের মোট মুদ্রামান এই 100 টাকায় থাকবে। তার মানে এখনো পর্যন্ত প্রতিটি আপেলের মূল্য 10 টাকায় থাকবে। কিন্তু সমস্যাটা তখনই বাধে যখন ওই ব্যক্তি এই 20 টাকা ডলারের মাধ্যমে কনভার্ট করে বিদেশে গিয়ে খরচ করে ফেলবে এবং ঋণ পরিশোধ করতে না পারে, তাহলে দেশের অর্থনীতিতে বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়। প্রথমত, ডলারে কনভার্ট করার কারণে ওই 20 টাকা এখন আর বাংলাদেশের মধ্যে নেই, কিন্তু বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের হিসাব মতে বাংলাদেশে মোট টাকার পরিমাণ এখনো 100 টাকায় আছে, কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে মোট টাকা আছে মাত্র 80 টাকা এবং কেন্দ্রীয় ব্যাংক সেই ঋণ খেলাপির 20 টাকা পুষিয়ে নিতে সরকার আবার পুনরায় 20 টাকা ছাপায়। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের হিসাব মতে দেশে মোট মুদ্রামান হয়ে গেল 120 টাকা, কিন্তু প্রকৃতপক্ষে দেশে টাকা আছে মাত্র 80 টাকা। খেলাপি ঋণ এবং দেশের টাকা বিদেশে পাচার করার কারণে কিভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, এবার সেই বিষয়ে একটু আলোচনা করা যাক। যেহেতু ঋণ খেলাপির কারণে নতুন করে টাকা ছাপানো হয়েছে, সেহেতু মুদ্রাস্ফীতি হবে। অর্থাৎ একই আপেলের দাম আগে ছিল 10 টাকা, এখন সেটা বেড়ে দাঁড়াবে 12 টাকায়। এই বিষয়টিও তেমন কোনো প্রভাব ফেলতো না যদি সত্যি সত্যি দেশের অর্থনীতিতে 120 টাকা থাকতো, তাহলে পণ্যের দাম বাড়ার সাথে সাথে দেশের মানুষের ক্রয় ক্ষমতাও বাড়তো। এখন কথা হচ্ছে দেশে যেহেতু 120 টাকা নেই, আসে মাত্র 80 টাকা, তার মানে 40 টাকা এই দেশের অর্থনীতি থেকে হারিয়ে গেছে, যার ফলে আমাদের কাছে আছে মাত্র 80 টাকা, কিন্তু পণ্য কিনতে হচ্ছে এমন দামে যেন মনে হচ্ছে আমাদের কাছে 120 টাকাই আছে। বাংলাদেশের ব্যাংক খাতে এই খেলাপি ঋণের পরিমাণ দিন দিন বেড়েই যাচ্ছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের বিবরণ অনুযায়ী জানা যায় 2020 সালের শেষের দিকে খেলাপি ঋণের পরিমাণ ছিল 94,440 কোটি টাকা এবং 2021 অর্থ বছরের শেষের দিকে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 1,168 কোটি টাকা। তার মানে এক বছরে ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,728 কোটি টাকা। অথচ আমরা পণ্য ক্রয়ের ক্ষেত্রে এমন ভাবে পণ্যের মূল্য পরিশোধ করতেছি যেন ওই 1,168 কোটি টাকা আমাদের অর্থনীতিতে যুক্ত আছে, যে কারণে 300 টাকার গরুর মাংস 900 টাকায় উঠে এসেছে, কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা সেই 300 টাকাতেই আছে। এছাড়া 2009 সাল থেকে 2015 সাল এই অর্থ বছরের মধ্যে 4,96,000 কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার হয়েছে এবং সাম্প্রতিক সময়ের অর্থ পাচারের সঠিক হিসাব কারো জানা নেই। তবে অতীতের কিছু সমীক্ষা থেকে
ধারণা করা যায় প্রতি বছর প্রায় দেশ থেকে বিদেশে লক্ষ কোটি টাকা পাচার করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের ব্যাংকাররা বলছে দেশে নথিপত্র হিসাবে যে পরিমাণ ঋণ খেলাপি দেখানো হয় তা বাস্তবে এর চেয়ে 3 গুণ বেশি। একই ঋণ বারবার পুনর্তফসিল করে ঋণ নিয়মিত রাখা হয়, তাই এর ফলে দেশের খেলাপি ঋণের পরিমাণ অনেক কম দেখায়। IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের মতে বাংলাদেশে খেলাপি ঋণের পরিমাণ হবে প্রায় 2.5 লক্ষ কোটি টাকা। বাংলাদেশ পরিসংখ্যানগুলোর হিসাব মতে 2017 থেকে 2021 এই 4 অর্থ বছরে মুদ্রাস্ফীতির হার 28.7%। অর্থাৎ 2017 সালে 100 টাকা দিয়ে যে পরিমাণ পণ্য কিনা যেত, 2021 সালে সেই সমপরিমাণ পণ্য ক্রয় করতে খরচ করতে হয়েছিল প্রায় 131 টাকা। তাই বাস্তবে মুদ্রাস্ফীতি সরকারি নথিভুক্ত হিসাবের চেয়েও অনেক বেশি। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তথ্য মতে গত 5 বছরে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম প্রায় 50% বৃদ্ধি পেয়েছে। দেশে মুদ্রাস্ফীতি, খেলাপি ঋণ এবং দ্রব্যমূল্যের দাম ক্রমাগত বেড়েই চলেছে, কিন্তু মানুষের আয় ঠিক সেভাবে বাড়ছে না, বরং অনেক ক্ষেত্রে আয় কমেছে। তাই অনেক মধ্যবিত্ত এখন নিম্ন মধ্যবিত্তর কাতারে চলে এসেছে। সম্প্রতি বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে পদার্পণ করলেও সাধারণ মানুষের জীবনে তার প্রভাব খুব কমই পড়েছে। একটি দেশের মুদ্রাস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার সংকট যে কত ভয়াবহ হতে পারে তার অন্যতম উদাহরণ হচ্ছে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়েছিল যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং জ্বালানি তেল কেনার মতো টাকা ছিল না সরকারের কাছে। তার উপর আবার হাজার হাজার কোটি টাকার বৈদেশিক ঋণ তো আছেই। অপরিকল্পিত উন্নয়ন আর বেপরোয়া ঋণ গ্রহণের কারণেই এই শ্রীলঙ্কা দেশটি দেউলিয়া হয়েছিল, যা বাংলাদেশের প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ। আমি আশা করব এখন আপনারা বুঝতে পারছেন যে একটা দেশের মুদ্রাস্ফীতি এবং ব্যাংকের ঋণ খেলাপি কতটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে, এবং অপরিকল্পিত উন্নয়ন এবং বেপরোয়া ঋণ গ্রহণ একটা দেশের অর্থনীতির জন্য খুব ঝুঁকিপূর্ণ, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে এখন খুবই গুরুত্বপূর্ণ। তাই সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ঋণের পরিমাণ 100 বিলিয়ন ছাড়িয়ে গেছে। আমি আশা করব যে এখন আপনারা বুঝতে পারছেন যে কেন একটা দেশের মুদ্রাস্ফীতি এবং কেন্দ্রীয় ব্যাংকের ঋণ খেলাপি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য কতটা ভয়াবহ হতে পারে। শুধুমাত্র মুদ্রাস্ফীতি এবং কেন্দ্রীয় ব্যাংকের ঋণ খেলাপির জন্যই 1 বছর আগেও আপনি যে পরিমাণ পণ্য 100 টাকায় ক্রয় করতে পারতেন তা এখন ক্রয় করার জন্য আপনাকে 130 টাকা খরচ করতে হচ্ছে। তাই দেশে সম্পদের পরিমাণ না বাড়িয়ে কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত টাকা ছাপানোর ফলে দেশে মুদ্রাস্ফীতি দেখা দেয়, যার ফলস্বরূপ দেশের জনগণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সম্মুখীন হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, and thanks for watching. Have a great day.